হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। আজকে হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনসের 5 নম্বর পার্টে তোমাদের সঙ্গে আমি এর SN1 বিক্রিয়া এবং এর মেকানিজম নিয়ে আমি আলোচনা করব। দেখো আমি তোমাদের 4 নম্বর ভিডিও SN2 বিক্রিয়ার মেকানিজম নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, আজকে দেখো আমি তোমাদের SN1 বিক্রিয়ার মেকানিজম নিয়ে আলোচনা করব। আচ্ছা, আগের দিনকে দেখো তোমাদেরকে বলেছিলাম SN1 এটাকে আমরা বলেছিলাম ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এবং এটাকে আমরা SN1 কেন বলছি দেখো তো, এর ক্ষেত্রে এই বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা 1 ছিল, সেই জন্য আমরা এটাকে আমরা SN1 বা আমরা বলছি। তাহলে এটার নাম কি? এটার নাম লিখে আমরা বলেছিলাম ইউনিমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, এখন দেখো, ধরো আমি কোনো একটা এক্সাম্পল দিই। ধরো আমি কোনো টার্সিয়ারি অ্যালকিল ক্লোরাইডকে যদি জলীয় কেওইচের উপস্থিতিতে যদি আদ্র বিশ্লেষণ করি, আমার তাহলে একটা টার্সিয়ারি অ্যালকোহল উৎপন্ন হবে। যেমন দেখো, ধরো আমি একটা এক্সাম্পল এখানে লিখছি। ধরো টার্সিয়ারি অ্যালকিল ক্লোরাইড CH3 CCl, এটা টার্সিয়ারি অ্যালকিল ক্লোরাইড রয়েছে। তাকে যদি আমরা জলীয় KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড সহযোগে যদি আমরা দেখো আদ্র বিশ্লেষণ করি, তাহলে এখানে আমার দেখো তো এই ক্লোরিনটা এই হাইড্রক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে উৎপন্ন হবে আমার টার্সিয়ারি একটা অ্যালকোহল উৎপন্ন হবে। এটা CH3 COH প্লাস উৎপন্ন হবে আমার KCl। তাহলে দেখো তো আমার তাহলে উৎপন্ন হচ্ছে, তাহলে একটা টার্সিয়ারি অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এবারে দেখো তো এর মেকানিজমটা তাহলে কি দেখো তো, তাহলে এর মেকানিজমটা তাহলে এখানে আমি আসছি। দেখো তো, ধরো এখানে একটা টার্সিয়ারি অ্যালকিল ক্লোরাইড রয়েছে। আচ্ছা, এই যে SN1 বিক্রিয়া, এটা কিন্তু দুটো স্টেপে বিক্রিয়াটি সম্পন্ন হয়। আচ্ছা, প্রথম স্টেপ, ধরো ফার্স্ট স্টেপ, তাহলে প্রথম স্টেপে হচ্ছে দেখো তো, তাহলে ফার্স্ট স্টেপে হচ্ছে আমার এই যে টার্সিয়ারি অ্যালকিল ক্লোরাইড যেটা ছিল, ধরো টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড, বা এখানে আমরা ক্লোরিন নিয়েছি, তাহলে টার্সিয়ারি অ্যালকিল ক্লোরাইড। তাহলে ফার্স্ট স্টেপে দেখো, তাহলে প্রথমে এই যে CCl বন্ডটা আমার ব্রেক করে যাচ্ছে। তাহলে প্রথমে এই বন্ডটা ব্রেক করছে, তাহলে এই বন্ডটা আমার ব্রেক করলে দেখো তো, তাহলে এটা আমার উৎপন্ন হচ্ছে CH3 প্লাস, তাহলে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, প্লাস Clটা ভেঙে গিয়ে আমার একটা ক্লোরাইড আয়ন উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো তো, তাহলে আমার ফার্স্ট স্টেপে আমার তাহলে কী হচ্ছে, এখানে মিথাইল ক্লোরাইডটা এখানে CH3 এখানে হোল 3 হবে, তাহলে CH3 CCl, এখান থেকে দেখো তো আমার তাহলে এই CCl বন্ড মানে এই বন্ডটা ব্রেক করে যাচ্ছে। তাহলে এই বন্ডটা যদি ব্রেক করে যায়, তাহলে ব্রেক করে গেলে দেখো তো ভেঙে গিয়ে আমার একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, প্লাস একটা হ্যালাইড একটা আয়ন উৎপন্ন হচ্ছে, একটা অ্যানায়ন উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এবারে দেখো তো সেকেন্ড স্টেপ। আচ্ছা, এখানে এটা হচ্ছে আমার রিভার্সেবল সাইন হবে, এটা ধরো আমার রিভার্সেবল সাইন। আচ্ছা, এরপর সেকেন্ড স্টেপে দেখো, তাহলে ফার্স্ট স্টেপে আমার হচ্ছে প্রথমে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, আর বিক্রিয়াটা তাহলে সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে CH3 এর হোল 3C, তাহলে এই যে কার্বোক্যাটায়নটা রয়েছে, তাহলে কার্বোক্যাটায়নের সঙ্গে একটা নিউক্লিওফাইল, ধরো এখানে আমরা KOH জলীয় KOH নিয়েছিলাম, ধরো এটা আমরা জলীয় KOH, তাহলে এই যে জলীয় KOH থেকে আমার HO নেগেটিভ উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো তো এই যে নিউক্লিওফাইল এই কার্বোক্যাটায়নের তাহলে কার্বনকে তাহলে অ্যাটাক করে আমার উৎপন্ন, তাহলে কার্বনকে যদি অ্যাটাক করে, তাহলে এখানে আমার উৎপন্ন হবে দেখো তো, তাহলে এখানে আমার উৎপন্ন হচ্ছে CH3 এর হোল 3COH, তাহলে এটাকে আমরা বলছি টার্ট বিউটাইল অ্যালকোহল। তাহলে এর নামটা কি হবে দেখো তো, এটাকে আমরা বলছি টার্ট বিউটাইল অ্যালকোহল। তাহলে এটার নামটা টার্ট বিউটাইল অ্যালকোহল। আচ্ছা, এখানে দেখো, তাহলে তোমাদের এখানে আমার তাহলে রিয়াকশানটা তাহলে দুটো স্টেপে হয়েছে। তাহলে ফার্স্ট স্টেপে আমার একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, অ্যান্ড সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইল কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত হয়ে আমার উৎপন্ন হচ্ছে একটা টার্সিয়ারি একটা অ্যালকোহল। তাহলে এটা টার্ট বিউটাইল অ্যালকোহল, আর এটার আমার নাম হবে টার্ট বিউটাইল ক্লোরাইড হবে। আচ্ছা, এখন দেখো তো এই যে প্রথম স্টেপ যেটা রয়েছে দেখো তো CCl বন্ড ব্রেক করছে, তাহলে এই যে বন্ধনটা ভাঙতে গিয়ে আমার কী হবে, শক্তি প্রয়োজন হবে। তাহলে শক্তি আমাকে দিতে হচ্ছে, তাহলে শক্তি প্রয়োজন হচ্ছে। তাহলে এই যে ফার্স্ট স্টেপ, এটা কিন্তু এন্ডোথার্মিক রিয়াকশন, তাহলে এন্ডোথার্মিক, এখানে আমার শক্তি প্রয়োজন হচ্ছে। তাহলে সেই জন্য এই প্রথম স্টেপটা সাধারণত খুব ধীর গতিতে সম্পন্ন হয়। তাহলে এটা আমি কি বললাম দেখো তো, তাহলে এই প্রথম স্টেপে কি হচ্ছে, এই তোমার CCl বন্ডটাকে আমার ব্রেক করতে হচ্ছে, তাহলে ব্রেক করতে গেলে আমার শক্তি দিতে হচ্ছে। তাহলে সেই জন্য এই প্রসেসটা কিন্তু ফার্স্ট স্টেপটা হচ্ছে এন্ডোথার্মিক। তাহলে সেই জন্য দেখো তো এই প্রসেসটা খুব ধীর গতিতে সম্পন্ন হচ্ছে, তাহলে এই জন্য এটাকে আমরা স্লো স্টেপ বলছি।
আর সেকেন্ড স্টেপ যেটা দেখো তো এইচও নেগেটিভ, এই যে নিউক্লিওফাইল কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত হয়ে আমার সহজে এটা খুব ফাস্ট, এটা হচ্ছে আমার খুব দ্রুত সম্পন্ন হয় এবং এই স্টেপটা হচ্ছে আমার এক্সোথার্মিক মানে তাপমোচী। এই 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 স্টেপটাই হচ্ছে আমার এক্সোথার্মিক মানে হচ্ছে তাপমোচী, আমার এখান থেকে আমার শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে সেকেন্ড স্টেপটা খুব ফাস্ট মানে দ্রুত হচ্ছে। তাহলে নিউক্লিওফাইল তাহলে কার্বোক্যাটায়নের সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে দেখো তো আমার উৎপন্ন করলো কি আমার টার্ট বিউটাইল অ্যালকোহল উৎপন্ন করলো। আচ্ছা এখানে দেখো তো ফার্স্ট স্টেপটা আমরা বলছি স্লো স্টেপ আর সেকেন্ড স্টেপটাকে আমরা বলছি ফার্স্ট স্টেপ মানে হচ্ছে এটা খুব দ্রুত হচ্ছে। আচ্ছা এবারে দেখো তো তাহলে আমরা বিক্রিয়ার রেটটা কিভাবে পাবো, ধরো এর বিক্রিয়ার গতিবেগটা তাহলে কিভাবে পাবো। আচ্ছা এখন দেখো তো ধরো বিক্রিয়ার গতিবেগটা সবসময় নির্ভর করবে যেটা স্লো স্টেপ, তাহলে তার উপর ডিপেন্ড করছে। ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। ধরো তোমরা 5 জন বন্ধু মিলে যদি ধরো তোমরা কোথাও হয়তো ঘুরতে যাওয়ার প্ল্যান করেছো, ধরো তোমরা 4 জন বন্ধু হয়তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছো, কিন্তু একজন বন্ধু কিন্তু তোমাদের মধ্যে হয়তো সে দেরি করছে। তাহলে এই যে তোমাদের ঘুরতে যাওয়াটা ডিপেন্ড করছে যেই বন্ধুটা লেট করছে, তাহলে তার উপর ডিপেন্ড করছে। তাহলে সে যত তাড়াতাড়ি নেবে তাহলে তোমরা সেখানে দেখো তো তোমাদের গন্তব্যস্থলে তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে এখানেও ঠিক একই হচ্ছে, এই বিক্রিয়াটা কত তাড়াতাড়ি সম্পন্ন হবে মানে বিক্রিয়ার গতিবেগটা মানে কত বেশি হবে, তাহলে সেটা নির্ভর করবে তোমার যেই স্টেপটা স্লো স্টেপ মানে যেটা হচ্ছে খুব ধীর গতিতে সম্পন্ন হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে দেখো তো বিক্রিয়ার গতিবেগটা কার উপর ডিপেন্ড করবে, তাহলে বিক্রিয়ার গতিবেগটা ডিপেন্ড করছে যেটা স্লো স্টেপ মানে খুব ধীর গতি সম্পন্ন ধাপ, সেই ধাপের উপরই আমার নির্ভর করছে বিক্রিয়ার রেটটা। তাহলে আমি দেখো এই তোমাদের এখানে উপরে আমি লিখছি, তাহলে এই SN1 বিক্রিয়ার রেটটা ডিপেন্ড করছে তাহলে তার স্লো স্টেপের উপর ডিপেন্ড করছে। তাহলে এর রেটটা আমি দেখো তাহলে রিয়াকশান রেট, তাহলে রেটটা ডিপেন্ড করছে তাহলে রেট ইকুয়াল টু কে ইনটু তাহলে কার উপর ডিপেন্ড করছে অনলি ফর তাহলে এটা রেট ডিটারমাইনিং স্টেপ, তাহলে রেট ডিটারমাইনিং স্টেপে তাহলে এই স্টেপটার উপর ডিপেন্ড করছে। তাহলে রেটটা কী হবে, তাহলে রেট ডিটারমাইনিং স্টেপে তাহলে কটা মলিকুল অংশগ্রহণ করেছে, তাহলে কোন মলিকুলটা শুধুমাত্র টার্ট বিউটাইল ক্লোরাইড অংশগ্রহণ করেছে। তাহলে রেটটা শুধুমাত্র তাহলে এখানে দেখো তো বিক্রিয়ার রেটটা কার ডেন্সিটি তার কার গাঢ়তার উপর ডিপেন্ড করবে, তোমার টার্ট বিউটাইল ক্লোরাইডের গাঢ়তের উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে তোমার রেটটা হচ্ছে CH3 এর হোল 3 CCl, তাহলে এর গাঢ়তের উপর কিন্তু ডিপেন্ড করছে। দেখো তো তোমরা SN2 বিক্রিয়ায় দেখেছিলে এই বিক্রিয়ার গতিবেগটা সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করেছিল এবং নিউক্লিওফাইলের উপরও ডিপেন্ড করেছিল। যেহেতু দেখো তো SN2 বিক্রিয়াটা একটা মাত্র ধাপেই সম্পন্ন হয়েছিল, সেই জন্য সেক্ষেত্রে রেটটা আমার সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল উভয়ের গাঢ়তের উপর ডিপেন্ড করছে। কিন্তু এক্ষেত্রে বিক্রিয়াটা আমার দুটো ধাপে সম্পন্ন হচ্ছে এবং যেহেতু প্রথম স্টেপটা স্লো স্টেপ ধীরগতি সম্পন্ন এটা স্টেপ বা এটাকে আমরা বলছি, তাহলে এই স্টেপটাকে আমরা বলছি রেট ডিটারমাইনিং স্টেপ বা আমরা এটাকে বলি হার নির্ণায়ক ধাপ। এটাকে আমরা বলছি কি হার নির্ণায়ক ধাপ। তাহলে হার নির্ণায়ক ধাপ তাহলে এটা দেখো তো তাহলে রেট ডিটারমাইনিং স্টেপ বলছি। তাহলে এই রেট ডিটারমাইনিং স্টেপে তাহলে আমার অংশগ্রহণ করছে কোনটা, তাহলে CH3CCl, তাহলে এই মলিকুলটা অংশগ্রহণ করছে। তাহলে এখানে রেট হবে কে ইন্টু তাহলে আমার এই মলিকুলার কনসেন্ট্রেশন, তাহলে তাহলে কনসেন্ট্রেশন অফ CH3CCl। আচ্ছা এবারে দেখো তো এই তাহলে রেট ডিটারমাইনিং স্টেপে তাহলে কটা মলিকুল অংশগ্রহণ করছে, তাহলে শুধুমাত্র একটা মলিকুল একটা অণু অংশগ্রহণ করছে। সেই জন্য তাহলে এর আণবিকতা দেখো তো আমরা কি বলেছিলাম, তাহলে আমি তোমাদের আগের ভিডিও 4 নম্বর ভিডিও বলেছিলাম এর আণবিকতা কত হয় দেখো তো 1। সেই জন্য দেখো তো এই বিক্রিয়াটাকে আমরা SN1 বিক্রিয়া নামে চিনি। তাহলে এই বিক্রিয়াটাকে তাহলে কেন SN1 বিক্রিয়া বলা হচ্ছে তাহলে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো তাহলে এখানে তোমরা রেটটা তাহলে আমরা কার উপর ডিপেন্ড করছে দেখো, তাহলে টার্ট বিউটাইল ক্লোরাইডের উপর ডিপেন্ড করছে। আচ্ছা এবারে দেখো তো আমরা এখানে মেকানিজমে দেখেছি তাহলে মিথাইল তাহলে এখানে তাহলে যে রেট ডিটারমাইনিং স্টেপ, তাহলে রেট ডিটারমাইনিং স্টেপে দেখো তো এখানে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। তাহলে বিক্রিয়াটা একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে। তাহলে এই বিক্রিয়ার হার ডিপেন্ড করবে তাহলে এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে। তাহলে যে ক্ষেত্রে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে তাহলে বিক্রিয়া হারও আমার তত বেশি হবে। আচ্ছা এখন দেখো ধরো আমরা কোন সাবস্টেটের ক্ষেত্রে এটা SN1 বিক্রিয়া হবে এবং কোন সাবস্টেটের ক্ষেত্রে আমার SN2 বিক্রিয়া হবে সেটা আমরা কিভাবে বুঝবো। আচ্ছা 1 নম্বর পয়েন্ট দেখো তো তাহলে এখানে আমি বললাম তাহলে বিক্রিয়ার রেটটা ডিপেন্ড করছে তোমার কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর। তাহলে দেখো তো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে বিক্রিয়া হারও তত
বেশি হবে। আচ্ছা আমি তোমাদের দেখো তো তাহলে প্রথমে আমি SN1 বিক্রিয়া তাহলে সাবস্ট্রেটের গঠনের উপর কিভাবে ডিপেন্ড করছে সেটা আমি তোমাদের এখানে দেখাবো। তাহলে এখানে দেখো তোমরা দেখেছিলে কি SN1 বিক্রিয়ায় একটা আমার কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, তাহলে CH3C+, তাহলে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে বলেছে কি তাহলে এই বিক্রিয়াকে তাহলে কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে তাহলে বিক্রিয়া হারও তত আমার কি হয়ে যাবে, বেশি হবে। তাহলে দেখো তো এইটা একটা আমার কি উৎপন্ন হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ধরো এটা আমরা জানি কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, ধরো 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সব থেকে বেশি, তাহলে গ্রেটার দেন কত হচ্ছে 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি। তাহলে আমরা জানি তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে স্টেবিলিটিটা সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, আর সব থেকে দেখো তো আনস্টেবল কোনটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সব থেকে কম, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে দেখো তো তাহলে এটা কোন বিক্রিয়া সম্পন্ন হবে, SN1 হবে। তাহলে SN1 বিক্রিয়ার গতিবেগটা সব থেকে ফাস্ট কোন, তাহলে কার ক্ষেত্রে হচ্ছে, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ধরো আমি যদি এখানে CH3 এর হোল 3 CCl ধরো টারবিউটাইল ক্লোরাইড নিলাম, এটা 3 ডিগ্রি একটা অ্যালকিল হ্যালাইড, বা এখানে আমি ধরো একটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যদি আমরা নিই, ধরো CH3 এর হোল 2 CHCl এর হোল 2 CHCl, ধরো এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এবং যদি এখানে একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড নিলাম ধরো CH3 CH2Cl, এটা 1 ডিগ্রি হ্যালাইড। আর আমরা যদি মিথাইল হ্যালাইড নিই CH3Cl, তাহলে এটা হচ্ছে মিথাইল হ্যালাইড, এটাকে আমরা বলছি কি মিথাইল হ্যালাইড। আচ্ছা মিথাইল হ্যালাইড। আচ্ছা এখন দেখো তাহলে এখান থেকে আমার উৎপন্ন হচ্ছে একটা টারসিয়ারি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। ধরো এখান থেকে যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হবে আমার থেকে, এখান থেকে যদি এই বন্ডটা ব্রেক করে যায়, তাহলে এই বন্ডটা যদি আমার ব্রেক করে যায় তাহলে এখান থেকে দেখো তো এই বন্ডটা ভেঙে গেলে আমার উৎপন্ন হবে CH3 এর হোল 3 C+, একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। এখান থেকে যদি এই বন্ডটা যদি আমার ব্রেক করে যায় এখান থেকে আমার উৎপন্ন হবে দেখো তাহলে CH3 এর হোল 3, এটা এর হোল 2 হবে, CH এর হোল 2 CH+, একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। এখান থেকে যদি আমার একইভাবে দেখো তো এই বন্ডটা যদি আমার ব্রেক করে যায় তাহলে ব্রেক করে গেলে আমার উৎপন্ন হবে CH3 CH2+, তাহলে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। আর এখান থেকে দেখো তো একইভাবে যদি আমার এই বন্ডটা যদি ব্রেক করে যায় আর এটা CH3+, এটা মিথাইল কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। আচ্ছা এবারে দেখো তো তাহলে এই যে কার্বোক্যাটায়নগুলির মধ্যে তাহলে কোনটার স্টেবিলিটি সব থেকে বেশি, তাহলে আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 2 ডিগ্রি অপেক্ষা বেশি, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 1 ডিগ্রির থেকে বেশি, এবং 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি মিথাইল কার্বোক্যাটায়ন অপেক্ষা বেশি হচ্ছে। তাহলে এখানে তোমাদের প্রথমেই বলেছিলাম তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে তাহলে SN1 বিক্রিয়ার হারও তত আমার কি হচ্ছে, বেশি হবে। তাহলে দেখো তো তাহলে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সব থেকে বেশি তাহলে কোনটা বেশি সক্রিয় হবে, তাহলে টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড, এবং তারপর সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, তারপর প্রাইমারি, আর সব থেকে দেখো তো এইটার, তাহলে এর ক্ষেত্রে আমরা SN1 বিক্রিয়া প্রায় হয় না বললেই চলে। তাহলে এর ক্ষেত্রে SN1 বিক্রিয়ার রেটটা খুবই কম, মানে হয় না বললেই চলে। আচ্ছা তাহলে দেখো তো তাহলে এখানে আমার তাহলে SN1 বিক্রিয়া সাবস্ট্রেটের গঠনের উপর কীভাবে ডিপেন্ড করছে তাহলে এখানে তোমরা দেখতে পেলে। আচ্ছা এরপর দেখো তো SN2 বিক্রিয়া। আচ্ছা তাহলে SN1 বিক্রিয়াটা আমি বললাম। আচ্ছা এরপর দেখো তো আরও SN2 বিক্রিয়া সাবস্ট্রেটের গঠনের উপর কীভাবে ডিপেন্ড করছে। আচ্ছা দেখো তো তোমরা SN2 বিক্রিয়ায় দেখেছিলে, SN2 বিক্রিয়ায় দেখো তো তোমরা দেখেছিলে কি এখানে ধরো একটা মিথাইল ধরো এখানে মিথাইল হ্যালাইড রয়েছে, ধরো CH3C, এখানে আমি Br ধরলাম। এক্ষেত্রে একটা নিউক্লিওফাইল ধরো এই যে নেগেটিভ হাইড্রক্সিল আয়ন যদি আমার এখানে অ্যাটাক করলে আমার একটা ট্রানজিশন স্টেট উৎপন্ন হয়, ধরো এটা SN2 বিক্রিয়া। তাহলে SN2 বিক্রিয়া আমার ট্রানজিশন স্টেট উৎপন্ন হচ্ছে, তোমাদের প্রথম ভিডিও দেখিয়েছিলাম দেখো। তাহলে এরকম একটা ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে, এখানে ব্রোমিন আর এখানে আমার নিউক্লিওফাইলটা রয়েছে, তাহলে এই একটা ট্রানজিশন স্টেট। এবং তারপর আমার উৎপন্ন হচ্ছে দেখো তো তাহলে এখান থেকে তাহলে এই বন্ডটা ব্রেক করে গিয়ে আমার উৎপন্ন হয়ে যাচ্ছে CH3, তাহলে এখানে CH এবং OH, তাহলে একটা মিথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। আচ্ছা এক্ষেত্রে দেখো তো
আচ্ছা দেখো তো তাহলে এখানে নিউক্লিওফাইলটা তাহলে এখানে কার্বন তাহলে এখানে দেখো তো অ্যালকিল হ্যালাইডের কার্বন পরমাণুকে পিছন দিক থেকে অ্যাটাক করছে। তাহলে এই কেন পিছন দিক থেকে অ্যাটাক করছে আমি 4 নম্বর ভিডিওয় তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, এবং 4 নম্বর ভিডিওর লিঙ্কটা আজকের ভিডিওর নিচে তোমাদেরকে দেওয়া হবে, এবং সেখান থেকে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো এটা কেন ব্যাক সাইডে অ্যাটাক হচ্ছে। আচ্ছা এখানে দেখো তো তাহলে তাহলে পিছন দিক থেকে অ্যাটাক হওয়ার মাধ্যমেই আমার কি উৎপন্ন হচ্ছে দেখো তো আমার শেষ প্রোডাক্ট আমার মিথাইল অ্যালকোহলটা আমরা পাচ্ছি। তাহলে এক্ষেত্রে দেখো তো তাহলে আমার এই যে অ্যালকিল হ্যালাইড রয়েছে তাহলে এই অ্যালকিল হ্যালাইডের সাইজের উপর ডিপেন্ড করছে এর বিক্রিয়ার রেটটা। আচ্ছা এক্ষেত্রে দেখো তো তাহলে ধরো মিথাইল CH3Br, ধরো মিথাইল হ্যালাইড নিলাম, ধরো CH ধরো এক্ষেত্রে একটা হ্যালাইড, ধরো আমি এখানে ব্রোমিন ধরলাম। তাহলে এক্ষেত্রে যদি আমার নিউক্লিওফাইল যদি অ্যাটাক করে তাহলে এক্ষেত্রে দেখো তো তাহলে অ্যাটাক করলে আমার ব্রোমিন খুলে যাচ্ছে। তাহলে আমরা যখন দেখো তো একটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নেব তাহলে এর ক্ষেত্রে বিক্রিয়া রেটটা যা হবে, ধরো 1 ডিগ্রি একটা অ্যালকিল হ্যালাইড যখন নেব দেখো তো ধরো CH, ধরো এখানে আমার হবে C, এখানে H আর এখানে ধরো আমার একটা CH3 গ্রুপ রয়েছে আর এখানে ধরো Br। আচ্ছা এই ক্ষেত্রে দেখো তো নিউক্লিওফাইলটা তাহলে এখানে দেখো তো একটা মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে মিথাইল গ্রুপের সাইজ তাহলে হচ্ছে যে হাইড্রোজেন অপেক্ষা অনেকটাই বড়। তাহলে নিউক্লিওফাইল যখনই এখানে ব্যাক সাইড অ্যাটাক করতে যাচ্ছে তাহলে অ্যাটাক করার আগে দেখো তো কিছুটা বাধা পাচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো তো হাইড্রোজেনের সাইজগুলো কিন্তু খুব ছোট ছিল, তাহলে বাধা এখানে ছিল না। তাহলে সেক্ষেত্রে দেখো তো এর ক্ষেত্রে বিক্রিয়ার রেটটা সবথেকে বেশি হচ্ছিল, তাহলে বিক্রিয়ার রেটটা সবথেকে ফাস্ট হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে দেখো তো তাহলে যেহেতু এই মিথাইল গ্রুপের সাইজটা হাইড্রোজেন অপেক্ষা বড়, তাহলে নিউক্লিওফাইলকে তাহলে ব্যাক সাইড অ্যাটাক করতে তাহলে কিছুটা বাধা প্রদান করছে। তাহলে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের রেটটা তাহলে মিথাইল হ্যালাইড অপেক্ষা আরও কম হচ্ছে। এবার দেখো তো আমরা যদি 2 ডিগ্রি একটা অ্যালকিল হ্যালাইড নিই, আচ্ছা এবার দেখো তো 2 ডিগ্রি একটা অ্যালকিল হ্যালাইড যদি আমরা এখানে নিই, ধরো CH3 ধরো এখানে ধরো আরেকটা CH3 আছে আর এখানে ধরো একটা হাইড্রোজেন রয়েছে, এখানে ব্রোমিন। তাহলে এখানে দেখো তো দুটো বড় মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে এই গ্রুপের সাইজগুলো হচ্ছে অনেকটা বড়। তাহলে এক্ষেত্রে যদি নিউক্লিওফাইল যদি অ্যাটাক করতে যাই তাহলে দেখো তো এক্ষেত্রে যত সহজে অ্যাটাক করতে পারছিল এক্ষেত্রে কিন্তু অ্যাটাক করতে গেলে সে আরও বেশি বাধা পাচ্ছে। তাহলে দেখো তো এই যে আমার বাধা পাচ্ছে, তাহলে এই যে নিউক্লিওফাইল তাহলে এখানে ব্যাক সাইড অ্যাটাক করতে গেলে বাধা পাচ্ছে, তাহলে এই বাধাটাকে আমরা বলি স্টেরিক হিন্ড্রেন্স। তাহলে এটাকে আমরা কি বলছি মনে রাখো, এই যে বাধা যেটা পাচ্ছে এইটাকে আমরা বলছি স্টেরিক হিন্ড্রেন্স বলছি আমরা। তাহলে স্টেরিক হিন্ড্রেন্স DRANC, তাহলে এটাকে আমরা তাহলে এই যে বাধা পাচ্ছে তাহলে এই বাধাটাকে আমরা বলছি স্টেরিক হিন্ড্রেন্স, এই টার্মটা মনে রাখবে। তাহলে দেখো তো তাহলে স্টেরিক হিন্ড্রেন্স কী হচ্ছে আস্তে আস্তে দেখো তো তাহলে মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে তাহলে কোনো স্টেরিক হিন্ড্রেন্স ছিল না, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্সটা এর তুলনায় আমার বেশি। তাহলে এর তুলনায় বেশি দেখো তো 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে এই বাধাটা তাহলে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড অপেক্ষা আরও বেশি। তাহলে এবারে দেখো তো 3 ডিগ্রি যদি আমরা অ্যালকিল হ্যালাইড যদি আমরা দেখি তাহলে ধরো CH3 আর ধরো এখানে আরেকটা CH3 রয়েছে এবং ব্রোমিন। তাহলে এই যে 3টে CH3 গ্রুপ তাহলে 3টে মিথাইল গ্রুপ, ধরো আমরা যদি এখানে এটা আরও যদি একটু ভালো করে তোমার পরিষ্কার করে দেখো তো ভেঙে যদি আমরা লিখি তাহলে এখানে কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। একইভাবে দেখো এইটাকেও আমি এইভাবে ভেঙে লিখলাম হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, আর এটাকেও ধরো আমি যদি এইভাবে ভেঙে লিখি তাহলে হাইড্রোজেন এবং হাইড্রোজেন। তোমরা আগেরগুলোকেও এইভাবে একইভাবে ভেঙে করতে পারো। তাহলে দেখো তো 3টে বড় মিথাইল গ্রুপ যখন রয়েছে তাহলে এই মিথাইল গ্রুপের সাইজ তাহলে অনেক বড়। তাহলে এক্ষেত্রে দেখো তো তাহলে নিউক্লিওফাইল যে ব্যাক সাইড অ্যাটাক করবে তাহলে এই ব্যাক সাইড কিন্তু অ্যাটাক তাহলে করতে পারবে না, কারণ 3টে মিথাইল গ্রুপই তাহলে এই পুরো জায়গাটা কি রয়েছে দেখো তো টোটাল জায়গাটা আমার ব্লকড হয়ে রয়েছে, তাহলে কিন্তু পিছন দিক থেকে অ্যাটাক করার মতো কোনো জায়গাই পাচ্ছে না। তাহলে এক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্সটা সব থেকে বেশি হচ্ছে। তাহলে নিউক্লিওফাইল তাহলে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য দেখো তো তাহলে নিউক্লিওফাইলটাই ব্যাক সাইড অ্যাটাক করতেই পারছে না। তাহলে সেই জন্য তাহলে টার্সিয়ারি মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে দেখো টার্সিয়ারি মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে এই SN2 বিক্রিয়ার রিয়াকশান রেটটা খুবই কম। সেই জন্য আমরা এটাকে ধরে নিতে পারি এর ক্ষেত্রে রিয়াকশান রেটটা মানে এই তোমার SN2 বিক্রিয়া প্রায় হয় না বললেই চলে। তাহলে আমরা দেখো তাহলে একটা কনক্লুড তাহলে এখান থেকে বলতে পারি তাহলে SN2 বিক্রিয়ার রেটটা সব থেকে কার ক্ষেত্রে বেশি হচ্ছে দেখো তো, তাহলে এই বিক্রিয়ার রেটটা তাহলে রিয়াকশান রেটটা তাহলে কার সব থেকে বেশি হচ্ছে, তাহলে রিয়াকশান রেটটা সব থেকে বেশি হচ্ছে আমার মিথাইল CH3Br এর ক্ষেত্রে বা মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে
দেন আমার আসছে দেখো তো কোনো প্রাইমারি অ্যালকিল হ্যালাইড ক্ষেত্রে CH3 CH2Br, তারপর আসছে আমার দেখো CH3 এর হোল 2 CH Br, এবং সবথেকে কম হচ্ছে আমার CH3 এর হোল 3 CBr। তাহলে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আর হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে তাহলে আমার SN2 রিয়াকশান রেটটা সবথেকে ফাস্ট হচ্ছে, সবথেকে বেশি হচ্ছে, এবং 3 ডিগ্রির ক্ষেত্রে রিয়াকশান রেটটা এতটাই কম যে আমরা বলতে পারি SN2 বিক্রিয়া 3 ডিগ্রির ক্ষেত্রে প্রায় হয় না বললেই চলে। আচ্ছা, তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা তাহলে SN2 বিক্রিয়া প্রায় হয় না বললেই চলে। তাহলে SN2 বিক্রিয়ার রেটটা সবথেকে ফাস্ট কার ক্ষেত্রে হচ্ছে দেখো তো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে। একইভাবে দেখো তো তোমরা তাহলে SN1 বিক্রিয়া যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম, SN1 বিক্রিয়া ধরো আমি এটা মুছে দিই, দেখো তো এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এবারে দেখো তোমাদের SN1 বিক্রিয়া, তাহলে এটা হচ্ছে SN2 বিক্রিয়া রিয়াকশান রেট। তাহলে SN1 বিক্রিয়া রিয়াকশান রেটটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম দেখো তো ঠিক এর উল্টোটা। তাহলে সবথেকে বেশি হচ্ছিল ধরো টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে CH3CBr বা এটার ক্ষেত্রে সবথেকে বেশি হচ্ছিল। তারপর হচ্ছিল আমার দেখো তো CH3 এর হোল 2 CHBr, দেন তারপর আমার হচ্ছিল CH3 CH2Br, আর সবথেকে কম হচ্ছিল আমার মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে দেখো তো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে আমার রিয়াকশান রেটটা সবথেকে ফাস্ট, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তাহলে এখানে দেখো তো আমরা যদি এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে দেখো তো তুলনা করলে তাহলে আমরা SN2 বিক্রিয়া সবথেকে ফাস্ট কার ক্ষেত্রে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে, আর যেখানে SN1 বিক্রিয়া সবথেকে ফাস্ট কার ক্ষেত্রে হচ্ছে 3 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে কোনো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে SN1 বিক্রিয়াই সম্পন্ন হবে, কিন্তু SN2 বিক্রিয়া সম্পন্ন হবে না। তাহলে একইভাবে দেখো তো তাহলে এখানে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে তাহলে SN1 কিন্তু সম্পন্ন, তাহলে SN1 বিক্রিয়াটা ঘটবে না। তাহলে একইভাবে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে দেখো তো তাহলে আমরা বলতে পারি তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে এটা সবথেকে ফাস্ট হবে, আর 3 ডিগ্রির ক্ষেত্রে এটা সম্পন্ন হচ্ছে না, এটা আমার ঠিক উল্টোটা হচ্ছে। আচ্ছা, এবারে দেখো এই 2 ডিগ্রি মিথাইল হ্যালাইড যেটা অ্যালকিল হ্যালাইড যেটা রয়েছে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে সেটা SN1 রিয়াকশানও আমার হচ্ছে এবং SN2 রিয়াকশানও হচ্ছে। আচ্ছা, এবারে দেখো তো কোন ক্ষেত্রে আমার এটা SN1 রিয়াকশান হবে এবং কোন ক্ষেত্রে এটা আমার SN2 রিয়াকশান হবে, সেটা ডিপেন্ড করবে দ্রাবকের প্রকৃতির উপর এবং নিউক্লিওফাইলের প্রকৃতির উপর ডিপেন্ড করবে এটা কোনটা আমার SN1 বিক্রিয়া হবে বা কোনটা SN2 বিক্রিয়া হবে। আচ্ছা, আশা করি দেখো তোমরা তাহলে এখানে সাবস্ট্রেটের সাইজের উপর কিভাবে ডিপেন্ড করে এবং কোনটা SN1 এবং কোনটা SN2 বিক্রিয়া হচ্ছে তাহলে সেটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আসছি দেখো তো দ্রাবকের প্রকৃতির উপর। ধরো আমরা যদি সলভেন্টের প্রকৃতির উপর ধরো যে দ্রাবক নিই, এই দ্রাবকের উপর কিভাবে SN1 এবং SN2 বিক্রিয়া ডিপেন্ড করছে। আচ্ছা, এক্ষেত্রে দেখো তো প্রথমে আমি তোমাদের SN1 বিক্রিয়া বলছি। তাহলে SN1 বিক্রিয়া সাধারণত আমরা যে কোনো পোলার প্রোটিক সলভেন্ট, তাহলে পোলার প্রোটিক সলভেন্টে আমার SN1 বিক্রিয়া সম্পন্ন হয়। দেখো তো পোলার প্রোটিক সলভেন্ট। আচ্ছা, এখন দেখো তো এই পোলার প্রোটিক সলভেন্টটা কি, এই যে আমি তোমাদের বললাম যে পোলার প্রোটিক সলভেন্ট। আচ্ছা, এই পোলার প্রোটিক সলভেন্টটা কি? আচ্ছা, পোলার প্রোটিক সলভেন্ট হচ্ছে তাহলে যেই সময় ধরো আমার একটা এক্সাম্পল দিই, ধরো H2O হতে পারে, কোনো অ্যালকোহল হতে পারে, ধরো CH3OH হতে পারে। তাহলে এই জাতীয় যে সমস্ত আমার মৌল যৌগগুলো রয়েছে এগুলোকে আমরা বলছি পোলার প্রোটিক সলভেন্ট। আচ্ছা, পোলার প্রোটিক সলভেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এই সলভেন্ট, তাহলে এই যে মৌলগুলির আমার ডাইপোল মোমেন্টের মানও খুব উচ্চ হবে এবং এখানে আমার ধরো আমার OH বন্ধন বা NH বন্ধন উপস্থিত থাকবে, অথবা আমরা আরেকটা বলতে পারি ধরো এক্ষেত্রে তাহলে পোলার প্রোটিক সলভেন্টগুলো হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করতে পারে। তাহলে হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য এটাকে আমরা বলছি পোলার প্রোটিক সলভেন্ট। আচ্ছা, আরেকটা টাইপ অফ সলভেন্ট হচ্ছে দেখো তো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। আচ্ছা, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। আচ্ছা, এই সলভেন্টটাও কিন্তু পোলার, কিন্তু এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মানটা তাহলে আমার পোলার প্রোটিক সলভেন্টের তুলনায় খুবই কম এবং এক্ষেত্রে আমরা কোনো OH বন্ধন বা NH বন্ধন কিন্তু এখানে উপস্থিত নেই। অথবা আরেকটা আমরা বলতে পারি দেখো তো এই পোলার অ্যাপ্রোটিক সলভেন্টগুলো কোনো হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করতে পারে না। তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের উদাহরণ তাহলে কী হবে দেখো তো, ধরো অ্যাসিটোন হতে পারে, CH3CO
CH3, তাহলে CH3 CO CH3। দেখো তো তাহলে এই যে তাহলে সলভেন্ট যেটা রয়েছে এটাকে আমরা বলছি কি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তাহলে এক্ষেত্রে দেখো তো এই OH বন্ডটা ভেঙে গিয়ে যেমন এখানে H+ আয়ন উৎপন্ন করতে পারবে, এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের H+ আয়ন উৎপন্ন করতে পারবে না, বা এই হাইড্রোজেন তাহলে এই মৌলটা এই যৌগটা কিন্তু হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করতে পারছে না। বা আর আমার কী হতে পারে, DMSO ডাইমিথাইল সালফক্সাইড এর আমার স্ট্রাকচারটা হবে CH3S ডাবল বন্ড O এবং CH3 ডাইমিথাইল সালফক্সাইড হতে পারে। আরেকটা হতে পারে DMF ডাইমিথাইল ফর্মামাইড, বা এটাকে আমরা বলছি NN ডাইমিথাইল, তাহলে NN ডাইমিথাইল ফর্মামাইড, তাহলে NN ডাইমিথাইল ফর্মামাইড। তাহলে দেখো তো তাহলে অ্যাসিটোন ডাইমিথাইল ফর্মামাইড বা DMSO ডাইমিথাইল সালফক্সাইড, অথবা হতে পারে আমার টেট্রাহাইড্রোফিউরান THF, এটাকে আমরা বলছি টেট্রাহাইড্রোফিউরান। এই স্ট্রাকচারটা হবে দেখো তো, তাহলে এই টাইপ স্ট্রাকচার হচ্ছে, এটাকে আমরা বলছি টেট্রাহাইড্রোফিউরান। তাহলে এই জাতীয় যে সলভেন্টগুলো রয়েছে এগুলোকে আমরা বলছি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তাহলে দেখো তো এই সলভেন্টগুলোর ক্ষেত্রে কোনো কিন্তু OH বন্ধন বা NH বন্ধন কিন্তু উপস্থিত কিন্তু নেই, অথবা আমরা আরেকটা বলতে পারি এই যৌগগুলো কিন্তু হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করতে পারবে না, তাই এই সলভেন্টগুলোকে বলা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। আর যেহেতু এই সলভেন্টগুলো আমার হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করতে পারছে, তাই সেই জন্য আমরা এই জাতীয় সলভেন্টকে আমরা বলছি পোলার প্রোটিক সলভেন্ট। আচ্ছা দেখো তো তাহলে পোলার প্রোটিক সলভেন্ট এবং পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট তাহলে কাকে বলে, বা আমি উদাহরণ সহযোগে তোমাদের এখানে দেখিয়ে দিলাম। আচ্ছা এবারে দেখো তো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে এই পোলার প্রোটিক সলভেন্টটাই উপযুক্ত। তার কারণ দেখো তো তাহলে SN1 বিক্রিয়ায় আমরা দেখেছি তাহলে আমার একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে আর একটা অ্যানায়ন উৎপন্ন হচ্ছে, এবং এই কার্বোক্যাটায়ন এবং অ্যানায়ন এই দুটো কিন্তু এই পোলার প্রোটিক সলভেন্ট দ্বারা স্থায়িত্ব লাভ করে। ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো কোনো একটা হ্যালাইড আয়নগুলো, ধরো এখানে একটা পোলার প্রোটিক সলভেন্ট আছে, ধরো HOH, তাহলে এই পোলার প্রোটিক সলভেন্টগুলো তাহলে এই দ্বারা দেখো তো তাহলে এখানে এই ক্ষেত্রে একটা রয়েছে, ধরো এখানে হাইড্রোজেন, এবং আমি এক্ষেত্রে একটু ভালোভাবে লিখছি হাইড্রোজেন, তাহলে পোলার প্রোটিক সলভেন্ট তাহলে এইভাবে আমরা দেখাতে পারি। তাহলে এক্ষেত্রে যদি আমার আরেকটা হাইড্রোজেন থাকে OH, তাহলে এইভাবে দেখো তো তাহলে আমার হ্যালাইড আয়নগুলো তাহলে পোলার প্রোটিক সলভেন্ট, তাহলে পোলার প্রোটিক সলভেন্ট দ্বারা স্টেবিলিটি লাভ করছে। একইভাবে কার্বোক্যাটায়ন, ধরো আমার কোনো R+ কার্বোক্যাটায়ন আছে, এই কার্বোক্যাটায়নগুলো কিন্তু পোলার প্রোটিক সলভেন্ট দ্বারা স্টেবিলিটি লাভ করে। তাহলে এইভাবে স্টেবিলিটি লাভ করছে। দেখো তো তাহলে এক্ষেত্রে আমরা তাহলে SN1 বিক্রিয়ায় যে হ্যালাইড আয়ন এবং হচ্ছে কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে উভয় কিন্তু এই পোলার প্রোটিক সলভেন্ট দ্বারা স্টেবিলিটি লাভ করছে, সেই জন্যই তাহলে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে পোলার প্রোটিক সলভেন্টটা উপযুক্ত, বা আমরা বলতে পারি তাহলে পোলার প্রোটিক সলভেন্টের ক্ষেত্রে সাধারণত আমার SN1 বিক্রিয়া সম্পন্ন হয়। আর আমরা যদি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যদি আমরা নিই, তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের ক্ষেত্রে সাধারণত SN2 বিক্রিয়া সম্পন্ন হয়। ধরো পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের ক্ষেত্রে বা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের ক্ষেত্রে ধরো আমরা DMSO ডাইমিথাইল সালফক্সাইড অথবা ধরো অ্যাসিটোন, তাহলে এই জাতীয় যে সলভেন্টগুলো রয়েছে তাহলে এগুলোকে আমরা বলছি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তাহলে এই সলভেন্টগুলো কিন্তু হ্যালাইড আয়নকে বা নিউক্লিওফাইলকে স্টেবিলিটি দিতে পারছে না, কিন্তু এরা শুধুমাত্র কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি দিতে পারে। বা আমরা বলতে পারি তাহলে এই আমরা যদি সলভেন্টটা ইউজ করি, তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে নিউক্লিওফাইলটা মুক্ত অবস্থায় থাকে। তাহলে দেখো তো সলভেন্টগুলো শুধুমাত্র কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি দিতে পারছে। ধরো এখানে আমার C ডাবল বন্ড O CH3, তাহলে আমি তোমার একটাভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো তো তাহলে এইভাবে আমার তাহলে এই অ্যাসিটোন বা তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টগুলো তাহলে শুধুমাত্র কার্বোক্যাটায়নকেই স্টেবিলিটি দান করতে পারছে, কিন্তু নিউক্লিওফাইলগুলোকে আমার ফ্রি রাখছে। তাহলে নিউক্লিওফাইলগুলো তাহলে আমার মুক্ত থাকছে, তাহলে সহজেই তাহলে নিউক্লিওফাইল আমার কী করতে পারবে দেখো তো, তাহলে সহজেই কিন্তু নিউক্লিওফাইল তাহলে আমার সহজেই তাহলে অ্যালকিল হ্যালাইডের কার্বন পরমাণুকে ব্যাকসাইড অ্যাটাক তাহলে পিছন দিক থেকে অ্যাটাক করার মাধ্যমে আমার সহজেই তাহলে আমার প্রোডাক্টটা উৎপন্ন হবে। তাহলে সেই জন্য তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের ক্ষেত্রে আমার SN2 বিক্রিয়া সম্পন্ন হবে। আচ্ছা এবারে দেখো তো নিউক্লিওফাইলের গাঢ়ত্ব। আচ্ছা নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর দেখো তো কীভাবে ডিপেন্ড করবে।
নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর ধরো নিউক্লিওফাইল আচ্ছা নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর দেখো তো তাহলে SN1 বিক্রিয়া রেটটা দেখে নাও, তোমরা দেখেছিলে SN1 বিক্রিয়া রেটটা, তাহলে এর ক্ষেত্রে দেখো তো রেটটা ডিপেন্ড করছিল অনলি ফর সাবস্টেটের ক্ষেত্রে, ধরো আমরা অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে ধরো RX এর উপর ডিপেন্ড করছিল অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে। তাহলে দেখো তো তাহলে এর ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম তাহলে রেটটা শুধুমাত্র অ্যালকিল হ্যালাইডের উপর ডিপেন্ড করছিল, তাহলে নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করছিল না। তাহলে এক্ষেত্রে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব বাড়ালে বা কমালে রিয়াকশান রেটের কোনো পরিবর্তন হবে না। কিন্তু SN2 বিক্রিয়ার ক্ষেত্রে দেখো তাহলে SN2 বিক্রিয়া কিন্তু এর রেটটা আমার নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করছিল, তাহলে RX এর কনসেন্ট্রেশন ইনটু আমার নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন, তাহলে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছিল। তাহলে নিউক্লিওফাইলের তাহলে গাঢ়ত্ব বাড়ানো বা কমালে আমার তাহলে কী হবে, তাহলে এর রেটটাও আমার পরিবর্তন হবে। আচ্ছা এবারে দেখো তো আমরা যদি কোনো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল নিই, আচ্ছা এবারে দেখো তো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলটা কি, আচ্ছা তাহলে এখানে দেখো তাহলে নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর তাহলে কীভাবে ডিপেন্ড করছে তোমরা বুঝতে পারলে। আচ্ছা এবারে দেখো আমরা যদি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, আচ্ছা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলটা কি দেখে নাও, ধরো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। আচ্ছা এবারে দেখো তো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলটা কি দেখে নাও, ধরো আমার যে সায়ানাইড আয়ন রয়েছে, এই সায়ানাইড আয়ন বা নাইট্রাইট আয়ন NO2 নেগেটিভ, তাহলে এই জাতীয় আয়নগুলোকে আমরা সাধারণত আমরা বলছি কি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলছি। আচ্ছা এটাকে আমরা কেন অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলছি, আচ্ছা এখন দেখো ধরো সায়ানাইড আয়নের ক্ষেত্রে ধরো তাহলে এর স্ট্রাকচারটা হচ্ছে CN, তাহলে এটা নেগেটিভ। এখন দেখো তাহলে এটা যদি আমার রেজোন্যান্সে অংশগ্রহণ করে, তাহলে রেজোন্যান্সে অংশগ্রহণ করলে তাহলে দেখো তো তাহলে এই বন্ডটা যদি আমার এখানে চলে আসে, তাহলে আমার এটা হয়ে যাবে C ডাবল বন্ড N, এখানে আমার নেগেটিভ চলে আসবে। আচ্ছা দেখো তো তাহলে এই বন্ধনে ইলেকট্রনের যদি নাইট্রোজেনের উপর যদি উঠে যায়, তাহলে আমার এখানে দেখো তো তাহলে নাইট্রোজেনের উপর একটা নেগেটিভ চার্জ উৎপন্ন হচ্ছে। আচ্ছা এক্ষেত্রে দেখো তোমার দুটো নিউক্লিওফিলিক সেন্টার রয়েছে, মানে এটা কার্বন পরমাণু দিয়েও আমার একটা সমযোজী বন্ধন তৈরি করতে পারে, অথবা নাইট্রোজেন পরমাণুর মাধ্যমেও সেটা কোনো কার্বনের সঙ্গে যুক্ত হয় আর কার্বনের সঙ্গে একটা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করতে পারে। তাহলে এক্ষেত্রে আমার দুটো, তাহলে এক্ষেত্রে দেখো তোমার কার্বন তাহলে নিউক্লিওফিলিক সেন্টার একটা হিসাবে কাজ করছে, আবার নাইট্রোজেনও কিন্তু নিউক্লিওফিলিক সেন্টার হিসাবে কাজ করছে। তাহলে আমার দুটো নিউক্লিওফিলিক সেন্টার রয়েছে, তাহলে এই জাতীয় আমরা নিউক্লিওফাইলকে আমরা বলছি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলছি। কিন্তু আগে যেগুলো করেছিলাম দেখো তো শুধুমাত্র একটাই নিউক্লিওফিলিক সেন্টার ছিল, এক্ষেত্রে অনলি ফর অক্সিজেন ছিল। কিন্তু দেখো তো সায়ানাইড আয়নের ক্ষেত্রে কিন্তু দেখো তো দুটো আলাদা আলাদা নিউক্লিওফিলিক সেন্টার রয়েছে, তাহলে এইগুলোকে আমরা বলছি কি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলছি। অথবা নাইট্রাইট আয়ন তোমাদের যেটা দেখিয়েছিলাম দেখো তো অক্সিজেন, তাহলে নাইট্রাইট আয়নের ক্ষেত্রে দেখো তাহলে এক্ষেত্রে এটা নেগেটিভ আয়ন, তাহলে এক্ষেত্রে দেখো তো তাহলে এইটাও যদি একইভাবে তাহলে রেজোন্যান্সে অংশগ্রহণ করছে, তাহলে এক্ষেত্রে অক্সিজেন তাহলে নিউক্লিওফাইল হিসাবে তাহলে একটা নিউক্লিওফিলিক সেন্টার হিসাবে কাজ করছে। আবার দেখো তো নাইট্রোজেনও কিন্তু নিউক্লিওফিলিক সেন্টার হিসাবে কাজ করছে, এটা যদি রেজোন্যান্সে অংশগ্রহণ করে তাহলে দেখো তো এইটা আমার উৎপন্ন হচ্ছে অক্সিজেন নেগেটিভ, তাহলে এক্ষেত্রে আমার অক্সিজেন নিউক্লিওফিলিক সেন্টার হিসাবে কাজ করছে, আবার নাইট্রোজেনও নিউক্লিওফিলিক সেন্টার হিসাবে কাজ করতে পারছে। তাহলে দেখো তাহলে দুটো আলাদা আলাদা নিউক্লিওফিলিক, তাহলে একই যৌগের মধ্যে দুটো আলাদা আলাদা নিউক্লিওফিলিক সেন্টার রয়েছে, তাহলে এই জাতীয় নিউক্লিওফাইলকে আমরা বলি কি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলছি। আচ্ছা এক্ষেত্রে এবারে দেখো ধরো কোনো অ্যালকিল হ্যালাইড রয়েছে, ধরো RX রয়েছে অ্যালকিল হ্যালাইড, তার সঙ্গে যদি আমরা KCN, তাহলে KCN যদি আমরা ধরো পটাশিয়াম সায়ানাইড যদি ব্যবহার করি তাহলে ইউজ করি, আমার উৎপন্ন হবে RCN উৎপন্ন হচ্ছে প্লাস উৎপন্ন হচ্ছে আমার KX, তাহলে অ্যালকিল সায়ানাইড, তাহলে এটা আমার SN2 বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত, তাহলে SN2 বিক্রিয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হচ্ছে। আচ্ছা এক্ষেত্রে দেখো তো তাহলে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবে, তাহলে এক্ষেত্রে তাহলে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের তাহলে যেটা মোর পোলারাইজেবল, যার ক্ষেত্রে বা আমরা বলতে পারি যার ইলেকট্রোনেগেটিভিটি কম বা যেটা আকারে বড়, তাহলে সেই পরমাণুটাই দেখো তো সেই পরমাণুটাই তাহলে অ্যালকিল হ্যালাইডের কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে। তাহলে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে দেখো তো তাহলে কার্বন পরমাণুটা তাহলে নিউক্লিওফিলিক সেন্টার হিসাবে কাজ করছে, তাহলে আমরা যদি এক্ষেত্রে দেখো তো KCN ব্যবহার করি তাহলে আমার উৎপন্ন হবে RCN অ্যালকিল সায়ানাইড, তাহলে এটা আমার উৎপন্ন হলো কি অ্যালকিল সায়ানাইড উৎপন্ন হলো, অ্যালকিল সায়ানাইড। আচ্ছা এবারে দেখো তো ধরো আমরা যদি RX অ্যালকিল হ্যালাইড এর মধ্যে যদি আমরা AgCN যদি আমরা নিই,
তাহলে সিলভার সায়ানাইড আমরা যখন নেব, আচ্ছা সিলভার সায়ানাইড যখন আমরা ইউজ করছি এটা এই বিক্রিয়াটা তখন কিন্তু আমার SN2 পাথওয়ের মধ্য দিয়ে যায় না, তখন এটা আমার SN1 পাথওয়ের মধ্য দিয়ে যায়। আচ্ছা তখন এটা আমার কি দেখো তো এটা কোন পাথওয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এর পাথওয়েটা আমার চেঞ্জ হয়ে যায়, SN2 থেকে আমার যখন এটা কি হয়ে যাবে SN1 হয়ে যাবে। তাহলে এখানে মনে রাখো যখনই আমরা অ্যালকিল হ্যালাইডের মধ্যে সিলভার সায়ানাইড ব্যবহার করব তখনই আমার পাথওয়েটা আমার কী হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে দেখো তো তাহলে আমার তখন কি হয়ে যাবে, তখন মনে রাখবে তাহলে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে যেটা অধিক তড়িৎ ঋণাত্মক, যেটা তাহলে অধিক তড়িৎ ঋণাত্মক এবং যার মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেশি, তাহলে এক্ষেত্রে দেখো তো আমরা সায়ানাইডের ক্ষেত্রে তাহলে কোনটা হবে, তাহলে নাইট্রোজেন রয়েছে, তাহলে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি এবং এর ইলেকট্রন ডেনসিটিও কার্বন অপেক্ষা বেশি, তাহলে তখন আমার নিউক্লিওফিলিক সেন্টার হিসাবে নাইট্রোজেন পরমাণুটা কাজ করবে, তাহলে এক্ষেত্রে আমার উৎপন্ন হবে RNC। তাহলে এইটাকে আমরা বলবো অ্যালকিল আইসোসায়ানাইড, তাহলে এটাকে আমরা বলবো কি অ্যালকিল আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড, তাহলে অ্যালকিল আইসোসায়ানাইড। তাহলে এখানে দেখো তাহলে তোমরা বুঝতে পারলে যখনই আমরা দেখো তো অ্যালকিল হ্যালাইডের সঙ্গে KCN ব্যবহার করছি তখন এটা SN2 পাথওয়ের মধ্য দিয়ে আমার উৎপন্ন করছে, অ্যালকিল সায়ানাইড ব্যবহার করছে, এবং যখনই আমরা সিলভার সায়ানাইড ব্যবহার করছি তখন আমার উৎপন্ন করবে কি আমার অ্যালকিল আইসোসায়ানাইড উৎপন্ন করবে। আচ্ছা এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসে, ধরো CH3 CH2Br, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিই। ধরো এখানে তোমরা একটা ধরো CH3 CH2Br এর মধ্যে যদি KCN যদি দাও তাহলে উৎপন্ন হবে তোমার, তাহলে উৎপন্ন হবে CH3 CH2CN উৎপন্ন হবে। কিন্তু যখনই তুমি CH3 CH2Br এর মধ্যে যদি আমরা AgCN ব্যবহার করি তাহলে AgCN ব্যবহার করলে এটা কিন্তু সায়ানাইড উৎপন্ন হবে না, এটা উৎপন্ন হবে CH3 CH2NC, তাহলে একটা অ্যালকিল আইসোসায়ানাইড উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এখানে তাহলে তাহলে সাধারণত পরীক্ষায় তোমাদের আসে। আচ্ছা আজকে তাহলে দেখো তো তাহলে তোমাদের যেগুলো করালাম, তাহলে প্রথমে আমি তোমাদেরকে করিয়েছি SN2 SN1 বিক্রিয়ার মেকানিজম করালাম এবং হচ্ছে সাবস্টেটের গঠনের উপর কিভাবে SN1 এবং SN2 বিক্রিয়ার হার ডিপেন্ড করছে, তাহলে কোন ক্ষেত্রে সেটা SN1 বিক্রিয়া হচ্ছে এবং কোন ক্ষেত্রে SN2 বিক্রিয়া হচ্ছে, তাহলে সেগুলো করিয়েছি। এছাড়াও দেখো তো দ্রাবকের উপর কিভাবে SN1 এবং SN2 বিক্রিয়া ডিপেন্ড করছে, তাহলে আমরা যদি পোলার প্রোটিক সলভেন্ট ব্যবহার করলে সেটা কোন SN1 বিক্রিয়া হচ্ছে এবং পোলার অ্যাপ্রোটিক যদি সলভেন্ট ব্যবহার করি দেখো তো সেটা SN2 বিক্রিয়া হচ্ছে। তাহলে যেগুলো তোমাদেরকে বোঝালাম, যদি তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাভ আ নাইস ডে।